বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা এবছর ফাইনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আজকের ভিডিওটি তোমাদের সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা অনেকেই এই বিষয়ে রিকোয়েস্ট করেছিলে যে স্যার শেষ মুহূর্তে বাংলা বিষয়ের প্রত্যেকটি টপিক ধরে কিছু এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করিয়ে দিন। তোমাদের সেই রিকোয়েস্ট অনুসারেই আজকের ভিডিওটি তৈরি করা। বাংলা বিষয়ের প্রত্যেকটি টপিক থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করব। চলে আসি প্রথমেই ভাত গল্প। এখান থেকে দেখো প্রথম প্রশ্ন প্র্যাকটিস করব যে লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। কারণ কি ছিল না, লোকটার চাহনি ছিল উগ্র প্রকৃতির। এই কয়ের অপশানটা আমাদের একদম সঠিক হবে। চলে আসছি তারপর পরের প্রশ্ন বলা হয়েছে লোকটার চাহনি প্রথম থেকেই কার ভালো লাগেনি। উত্তর করা আছে দেখো যে বাড়ির বড় বউয়ের ভালো লাগেনি, কয়েকটা হবে সঠিক। চলে আসছি পরবর্তী প্রশ্ন বলা হয়েছে ভাত খাবে কাজ করবে, বক্তাকে না, সঠিক উত্তর হবে গয়েরটা, বামুন ঠাকুর হচ্ছে এর বক্তা। প্রশ্নে বলা হয়েছে দেখো বড় বাড়ির সংসার কার নিয়মে চলে। এখানে উত্তর করে দেওয়া আছে দেখো যে বড় পিসিমার নিয়মে চলে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, খুবই অদ্ভুত কথা। অদ্ভুত কথাটি হলো না বড় পিসিমার বিয়ে হয়নি, এটি হচ্ছে অদ্ভুত কথা। এরপর আমরা চলে আসি পরবর্তী প্রশ্ন যে বড় বাড়িতে শিব মন্দিরের সংখ্যা কয়টি না একটি। এখানে কয়ের অপশানটা হবে একদম সঠিক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি। বক্তাকে না, বক্তা হচ্ছে বড় পিসিমা। তারপর আমরা চলে আসি পরের প্রশ্ন বলা হয়েছে কলকাতার বড় বাড়ির বুড়ো কর্তার বয়স হয়েছিল না 82 বছর। গয়ের অপশানটা হবে একদম সঠিক। তারপর চলে আসি নয়ের যে প্রশ্নটি রয়েছে এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। উত্তর করাই রয়েছে দেখো। তারপর চলে আসি হোমযজ্ঞের জন্য তান্ত্রিককে ডেকে এনেছিলেন কে না, এখানে সঠিক উত্তরটা হবে ক্ষয়েরটা হবে সঠিক উত্তর, ছোট বউয়ের বাবা, এইটা হবে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কালো বিড়ালের লোম আনতে গেছে কে গিয়েছিল না ভজন চাকর গিয়েছিল। তারপর চলে আসি সতীশ মিস্ত্রির যে 3 ধানে মড়ক লেগেছিল সেই ধানগুলির নাম এখানে পরপর ক্রম অনুযায়ী সাজাতে বলা হয়েছে না, এটাই সঠিক হবে হরকুল, পাটনাই এবং মোটা। চলে আসছি পরবর্তী প্রশ্ন বড় বাড়ির কোন ছেলে বিলেতে থাকে না, এর সঠিক উত্তর হবে সেজো ছেলে বিলেতে থাকে, গয়েরটা হবে সঠিক। চলে আসছি পরবর্তী কনকপানি চালের ভাত খান। এখানে সঠিক উত্তরটি হবে গয়েরটা না, বড় ছেলে কনকপানি চালের ভাত খান। চলে আসছি পরবর্তী প্রশ্ন বলা হয়েছে বড় বাড়ির দেবত্র বাড়ির সংখ্যা কটি না, বড় বাড়িতে দেবত্ব বাড়ির সংখ্যা হচ্ছে 18টি। চলে আসছি পরবর্তী প্রশ্ন বলা হয়েছে বড় বাড়ির মন্দিরের মাথায় কিসের ত্রিশূল ছিল না, পেতলের ত্রিশূল ছিল, গয়ের অপশানটা হবে আমাদের সঠিক। চলে আসছি পরবর্তী প্রশ্ন শ্বশুর তার ঠাকুর দেবতার সমান, কার কথা বলা হয়েছে বা কার কাছে এরকম ঠাকুর দেবতার সমান, এখানে কয়েকটাই সঠিক হবে বাড়ির বড় বউয়ের কাছে। তারপর চলে আসি ভাতের হুতাশি উৎসব কত কাঠ কেটেছিল না, সঠিক উত্তর হবে 2.5 মণ কাঠ কেটেছিল। তারপর চলে আসি পরবর্তী প্রশ্ন রেধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো কার কাজ ছিল। খুব ভালো প্রশ্ন এই প্রশ্নটা, এটা সঠিক উত্তর হবে মেজ বউয়ের কাজ ছিল, কয়েকটা হবে একদম সঠিক। তারপরে চলে আসি পরের প্রশ্ন বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে কোন চালের ভাত খাওয়া হয় না, এখানে ঝিঙে শাল চালের ভাত খাওয়া হয়, কয়েকটা হবে সঠিক। এরপর চলে আসি আমরা যে এসিকিউ টাইপের প্রশ্নগুলি প্র্যাকটিস করব। খুবই অদ্ভুত কথা না, অদ্ভুত কথাটি কি না, ভাত গল্প থেকে জানা যায় যে কলকাতার বড় বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও বড় পিসিমার বিয়ে হয়নি, এই কথাটিকেই অদ্ভুত কথা বলা হয়েছে। চলে আসি পরের প্রশ্ন সেই ডেকে আনলে কে কাকে ডেকে এনেছিল না, কলকাতার বড় বাড়ির পরিচারিকা বাসিনী তার গ্রাম থেকে উৎসব নাইয়াকে ডেকে এনেছিল। চলে আসছি পরবর্তী প্রশ্ন সেই জন্যই হোমযজ্ঞ হচ্ছে, কী কারণে হোমযজ্ঞ হচ্ছে না, ভাত গল্পে কলকাতার বড় বাড়ির বুড়ো কর্তা মৃত্যুপথযাত্রী হয়, তার প্রাণ রক্ষার কারণেই তান্ত্রিকের তত্ত্বাবধানে হোমযজ্ঞের আয়োজন করা হয়। তারপর চলে আসি পরের প্রশ্ন সেই জন্যই তাদের চাকরি করা হয়ে ওঠেনি কেন না, কলকাতার বড় বাড়ির ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে উঠতো না বা উঠতে পারতো না, তাই তাদের চাকরি করা হয়ে ওঠেনি। তারপর বলা হয়েছে ওই 5 ভাগে ভাত হয়, 5 ভাগের নাম কি না, এখানে কলকাতার বড় বাড়িতে 5 রকম চালের ভাত হয়, সেই চালগুলি হচ্ছে ঝিঙে শাল, রামশাল, কনকপানি, পদ্মজালি, মোটা সাপটা, এই 5 ধরনের চালের ভাত হয়। তারপর বলা হয়েছে এসব কথা শুনে উৎসব বুকে বল পায়, কোন কথা শুনে উৎসবের বুকে বল এসেছিল। উত্তর হবে যে ভাত গল্প থেকে জানা যায় যে উৎসব যখন কাঠ কাটছিল তখন
তাকে বলা হয়েছিল বা বড় বাড়ির লোকেদের কথা থেকে সে জানতে পেরেছিল যে তার কাঠ কাটা শেষ হলে হোম হবে, হোম হলে পরে ভাত খাওয়া হবে। এই কথা শুনে উৎসব বুকে বল পেয়েছিল। চলে আসছি পরের প্রশ্ন। বলা হচ্ছে এ গল্প গ্রামের সবাই শুনেছে। না কোন গল্প? না বাসিনীর মনিব বাড়িতে হেলা ঢালা ভাত, প্রচুর ভাত, ভাতের প্রাচুর্য, এই গল্প গ্রামের সবাই শুনেছে। চলে আসছি পরের প্রশ্ন। বলা হয়েছে তার দেদি কি বাসিনী, কে কি চেয়েছিল? এখানে সঠিক উত্তর হবে যে অভুক্ত উৎসব নাইয়া বাসিনীর কাছে এক মুঠো চাল চেয়েছিল। এক মুঠো চাল সে মুখে দিয়ে সেগুলোকে চিবিয়ে খেয়ে সে ক্ষুধা নিবারণ করতে চেয়েছিল। তারপরে প্রশ্ন বলা হয়েছে তখন তার বুদ্ধি হরে গিয়েছিল। কখন বুদ্ধি হরে গিয়েছিল? কার? না তুমুল ঝড় বৃষ্টির কারণে উৎসবের বউ ছেলে মেয়ে বানভাসী হওয়ার পর কিছুদিন শোকার্ত উৎসব তার বাড়িতেই তাদের খুঁজে হাহাকার করেছিল, তখন তার বুদ্ধি হরে গিয়েছিল। তারপর বলা হয়েছে উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল, কেন এমন হয়েছিল? না মাতলা নদীর প্রবল বন্যায় বা জলোচ্ছ্বাসে উৎসবের বাড়ি, তার স্ত্রী, সন্তান সবাই ভেসে যায়, তাই এরকম উক্তি করা হয়েছে। তারপর বলা হয়েছে কিন্তু সাগরে শিশির পড়ে, কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে? না অভুক্ত উৎসব বাসিনীর কাছে সামান্য ছাতু পেয়েছিল। উৎসবের ক্ষুধার তীব্রতা ছিল সাগর তুল্য, ছাতুর সামান্য পরিমাণ ছিল শিশুর তুল্য, শিশিরের মতো, তাই এই উপমাটি ব্যবহার করা হয়েছে যে উৎসবের যে খিদে, বিরাট খিদে, তার কাছে সেই সামান্য ছাতু কিছুই ছিল না, তাই সাগরে যেন শিশির পড়ল। তারপর বলা হয়েছে উৎসব তাড়াতাড়ি হাত চালায়, কেন তাড়াতাড়ি হাত চালিয়েছিল? না উৎসব জানতো যে কাঠ কাটলে হোম সম্পন্ন হবে, হোম শেষ হলে সে ভাত খেতে পাবে, তাই ভাতের হুতাশে, ভাত খাওয়ার আশায় সে তাড়াতাড়ি কাঠ কাটা সম্পন্ন করতে চেয়েছিল বা কাঠ কাটা শুরু করেছিল। চলে আসি পরের প্রশ্ন। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, কোন বুদ্ধি সে স্থির করেছিল? না বড় বাড়ি ফেলে দিতে চাওয়া ভাতের পাত্র হাতে পেয়ে উৎসব বুদ্ধি হিসাবে স্থির করেছিল বা বুদ্ধি স্থির করেছিল যে সেই ভাত সে ফেলে দেবে না, ফেলে দেওয়ার পরিবর্তে সে খাবে, ক্ষুধা নিবারণ করবে। বাসিনী থমকে দাঁড়ায়, বাসিনী কেন থমকে দাঁড়িয়েছিল? সঠিক উত্তর হবে না উৎসব মরা বাড়ির ভাত খেতে যায়, তখন বাসিনী তাকে বাধা দেয় এবং উৎসব কামটের মতো হিংস্র ভঙ্গি করে বাসিনীর দিকে তাকিয়েছিল, তাই বাসিনী থমকে দাঁড়ায়। তারপর বলা হয়েছে ঘুম তার ভাঙেনি, কার? কেন ঘুম ভাঙেনি? না বেশ কয়েকদিন পরে অভুক্ত উৎসব পেট ভরে ভাত খাওয়ায় ভাতের আবেশে সে নিদ্রাতুর হয়ে পড়ে, তার ঘুম আসে, এই কারণেই তার ঘুম ভাঙেনি। তারপর বলা হয়েছে মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। না কেন? না পেতলের ডেকচি চুরির অপরাধে উৎসবকে মারতে মারতে ওরা থানায় নিয়ে গিয়েছিল। এরপর চলে আসি ভারতবর্ষ গল্প থেকে। প্রথম প্রশ্ন বলা হয়েছে পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, সেখানেই গড়ে উঠেছে। না সঠিক উত্তর হবে কয়েকটা একটি ছোট্ট বাজার। তারপর বলা হয়েছে কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী, তাদের পোশাক তৈরি হয় যে কারখানায়। না সঠিক উত্তর হবে কয়েকটা আমেদাবাদের কারখানায়। তারপর বলা হয়েছে বাজারে চায়ের দোকান ছিল, কয়েকটা হবে সঠিক তিনটি। তারপর বলা হয়েছে বাজারে মনোহারির দোকান ছিল, এটি সঠিক উত্তর হবে ঘয়েরটা একটি। তারপর বলা হয়েছে বাজারে হাস্কিং মেশিন ছিল, এটা সঠিক উত্তর হবে গয়েরটা একটি। তারপর বলা হয়েছে রাত কটা পর্যন্ত বাজারে জমাটি ভাব থাকতো, না এখানে কয়েকটি হবে সঠিক যে রাত 9টা পর্যন্ত। তারপর বলা হয়েছে ভারতবর্ষ গল্পের সময়কাল, না শীতকাল, এটা সঠিক। তারপর বলা হয়েছে বাজারের কোন দিকে বিশাল মাঠটি অবস্থিত ছিল, না এটা সঠিক উত্তর হবে উত্তর দিকে বিশাল মাঠ অবস্থিত ছিল। তারপর বলা হয়েছে দেখো যে রাত বাংলায় শীতে বৃষ্টির সঙ্গে জোরালো বাতাসকে বলে ফাঁপি, কয়েকটা হবে একদম সঠিক। গ্রামের মানুষ কোন দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করে, না চায়ের দোকানে, কয়েকটা হবে সঠিক। তারপর বলা হয়েছে ও বুড়ি তুমি থাকো কোথায়, বুড়ি কি বলেছিল? না বুড়ি এখানে সঠিক উত্তর হবে বলেছিল যে তোমাদের মাথায়। তারপর বলেছে শনিতে বাদলা লাগলে কতদিন থাকবে, না শনিতে 7 দিন থাকবে, কয়েকটা হবে একদম সঠিক। তারপরে বলা হয়েছে দেখো যে ভারতবর্ষ গল্পে বাদলা কবে শুরু হয়েছিল, মঙ্গলবার শুরু হয়েছিল। তারপর বলেছে নিঘাত মরে গেছে বুড়িটা, এ কথা বলেছিল কে বা বক্তা কে? না এর সঠিক উত্তর হবে গয়েরটা চা বিক্রেতা জগা। তারপর বলছে গ্রাম থেকে থানার দূরত্ব ছিল কতটা, না 5 ক্রোশ, এখানে ঘয়েরটা হবে একদম সঠিক। তারপর বলেছে ভারতবর্ষ গল্পে মাঠ পেরিয়ে নদীর দূরত্ব কতটা ছিল, না প্রায় 2 মাইল দূরত্ব ছিল নদীর। তারপরে প্রশ্ন বলা হয়েছে যে ভোরের সময়ে নামাজকে কি বলা হয়, না ফজরের নামাজ,
এখানে একটু বানানটা ভুল আছে, সঠিক উত্তর হবে ফজর। তারপর বলা হয়েছে বুড়িকে স্পষ্ট কলমা পড়তে কে শুনেছিল? না মোল্লা সাহেব, তিনি শুনেছিলেন কলমা পড়তে। তারপরে প্রশ্ন বলা হয়েছে বুড়িকে শ্রীহরি বলতে কে শুনেছিল? ভট্টাচার্য মশাই। তারপর বলা হয়েছে বুড়িকে হরিবোল বলতে কে শুনেছিল? নকরি নাপিত। তারপরে প্রশ্ন বলা হয়েছে দেখো যে বুড়িকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কে শুনেছিল? এটি বলতে শুনেছিল ফজলু শেখ। তারপরে বলা হয়েছে একসময় দাগি ডাকাত ছিল নিবারণ বাগদি, একসময় পেশাদার লাঠিয়াল ছিল ফজলু শেখ। তারপর বলা হয়েছে বান্দা মানুষ কাকে বলা হয়েছে? করিম ফরাজিকে। তারপর বলা হয়েছে চৌকিদার কী রঙের উর্দি পড়েছিল? না নীল রঙের উর্দি পড়েছিল। কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো? সে কে? না চৌকিদার। তারপর বলা হয়েছে তারপরই দেখা গেলো অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটি কি? না বুড়ি মরাটা নড়ছিল। এরপর চলে যাই আমরা এসে কিউ প্রশ্ন। বলা হয়েছে তারপর সব ফাঁকা, কখন সব ফাঁকা হয়ে যায়? না ভারতবর্ষ গল্পের যে বাজারের কথা বলা হয়েছে, বাজারটি চারপাশের গ্রাম থেকে আসা লোকজনের সমাগমে রাত 9টা পর্যন্ত জমজমাট থাকে, তারপর সব ফাঁকা হয়ে যায়। তাই লোকের মেজাজ গেল বিগড়ে। মেজাজ বিগড়ে গেল কেন? না মাঠের ধান কাটার আগেই ফাঁপির মতো অকাল প্রাকৃতিক যে দুর্যোগ, তাতে ধানের ক্ষতি হওয়ার আশঙ্কায় গ্রামের লোকের মেজাজ বিগড়ে গিয়েছিল। তারপর বলা হয়েছে এইটুকুই যা সুখ, কোন সুখের কথা বলা হয়েছে? দারুণ প্রশ্ন। শীতকালে হঠাৎ ফাঁপির মতো অকাল প্রাকৃতিক দুর্যোগে ভারতবর্ষ গল্পের গ্রামের মানুষ সময় কাটাতো সভ্যতার ছোট উনুনের পাশে হাত পা সেঁকে নিতে। এই যে সুখ, সেই সুখটাকেই বলা হয়েছে। চলে আসছি আমরা পরের প্রশ্ন। বলা হয়েছে দেখো যে তাই ধারের অঙ্ক বেড়ে চলে। ধারের অঙ্ক বেড়ে চলার কারণ কি? না চা বিক্রেতার দোকানে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক তর্ক বিতর্কের মধ্যেই বিক্রি বাটা বাড়তে থাকে। ধানে যেহেতু মরশুম তাই পয়সা শোধ হবেই, এই আশায় ধারের অঙ্ক বেড়ে চলে। তারপর বলা হয়েছে সেটিই সবাইকে অবাক করেছিল। কোন ঘটনা সবাইকে অবাক করেছিল? না সঠিক উত্তর হবে যে ফাঁপির মতো দুর্যোগে যখন সবাই ঘরবন্দি, তখন একটি বুড়ি সেই দুর্যোগ উপেক্ষা করে বেঁচে বর্তে হেঁটে এসেছিল, এটা সবাইকে অবাক করেছিল। তারপর বলা হয়েছে বুড়ি ক্ষেপে গেল। বুড়ি কোন কথা শুনে ক্ষেপে গিয়েছিল? না বাদলায় তেজি টাট্টুর মতো বুড়ি বেরিয়ে পড়েছে। গ্রামবাসীরা যখন এই উক্তি করেছিল, এটা শুনে বুড়ি ক্ষেপে গিয়েছিল। তারপর বলা হয়েছে বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে। বুড়ির কোন অভিজ্ঞতার কথা বলা হয়েছে? না এখানে দেখা যায় যে বুড়ি বটতলায় বটের গাছের যে গুঁড়ি, তার যে খোদল বা খাঁজ, সেখানে পিঠ ঠেকিয়ে পা ছড়িয়ে বসে। বোঝা যায় বুড়ি গাছতলায় আশ্রয় নেওয়ার অভিজ্ঞতা প্রচুর রয়েছে। তারপর বলা হয়েছে সবাই আবিষ্কার করলো। কি আবিষ্কার করলো? দারুণ প্রশ্ন। না পৌষে বাদলা থেমে যাওয়ার দিন সবাই আবিষ্কার করেছিল যে বটতলায় গুঁড়ির খোদলে পিঠ রেখে চিত হয়ে বুড়ি নিঃস্বার অবস্থায় পড়ে আছে। তারপর বলা যে বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। পরামর্শটি কি? ভালো প্রশ্ন। না ফাঁপিতে মৃত ভিখারি যে বুড়িকে নদীতে ফেলে দিয়ে আসতে বলেছিল এই বিজ্ঞ চৌকিদার। তারপর বলা হয়েছে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। দৃশ্যটি কি ছিল? না দৃশ্যটি ছিল গ্রামের মাঠ অতিক্রম করে বাজারের দিকে একটি চ্যাংদোলা এগিয়ে আসছিল। এটি কি অদ্ভুত দৃশ্য বলা হয়েছে। তারপর বলা হয়েছে তখন জানা গেল ব্যাপারটা কি ছিল? এটিও ভালো প্রশ্ন। না ভারতবর্ষ গল্পে ব্যাপারটা ছিল মুসলমান পাড়ার লোকেরা নদীর চড়া থেকে বৃদ্ধার মৃতদেহটি চ্যাংদোলা করে সেটি তুলে এনেছিল, এটি হচ্ছে ব্যাপারটি। তারপর বলা হয়েছে আমি সকর্ণে শুনেছি। কে কি শুনেছিল? সঠিক উত্তর হবে ভারতবর্ষ গল্পে জনৈক গ্রামবাসী ফজলু শেখ, সে বুড়িকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শুনেছিল। তারপর বলেছে দুদিকে সশস্ত্র জনতা ফ্যাল করে তাকিয়ে কি দেখেছিল? এখানে সঠিক উত্তর হবে ভারতবর্ষ গল্পে দুদিকে সশস্ত্র হিন্দু মুসলিম জনতা ফ্যাল করে তাকিয়ে দেখেছিল যে বৃদ্ধার দেহটা নড়ছে এবং নড়তে নড়তে বৃদ্ধা উঠে বসার চেষ্টা করছে। তারপর বলা হয়েছে বচসা বেড়ে গেল। না বচসা বেড়ে যাওয়ার কি কারণ ছিল? খুব ভালো প্রশ্ন। না ফাঁপির সময় গ্রামে আগত ভিখিরি যে বৃদ্ধাটি হিন্দু না মুসলমান, এই বিতর্কে গ্রামের হিন্দু মুসলমান জনতার মধ্যে বচসা বেড়ে গিয়েছিল। এরপর আমরা চলে আসি রূপনারায়ণের কুলে কবিতা থেকে এমসিকিউ এসকিউ টাইপের প্রশ্ন। প্রথম প্রশ্ন বলা হচ্ছে রূপনারায়ণের কুলে কবিতার মূল গ্রন্থ কি? শেষ লেখা। এখানে ক্ষয়েরটা হবে একদম সঠিক। তারপরে প্রশ্ন বলা হয়েছে দেখো যে রূপনারায়ণের কুলে কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থের কততম কবিতা? এখানে সঠিক উত্তর হবে 11 সংখ্যক কবিতা। গয়েরটা হবে একদম সঠিক। তারপরে প্রশ্ন বলা হয়েছে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। কয়ের অপশানটা হবে আমাদের সঠিক। তারপরে বলা হয়েছে রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। গয়েরটা হবে সঠিক। তারপর বলা হয়েছে চিনিলাম আপনারে। কিভাবে কবি চিনেছেন? আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। গয়েরটা হবে সঠিক। তারপর বলা হয়েছে সে কখনো করে না বঞ্চনা। সে বলতে কবি বুঝিয়েছেন, এখানে সঠিক উত্তর হবে সে বলতে বুঝিয়েছেন সত্যকে। সত্য কখনো করে না বঞ্চনা।
অনেকে এটা উত্তর করে যে কঠিনকে বলা হয়েছে, কিন্তু সেটা কিন্তু সঠিক নয়। পুরো লাইনটা এরকম যে সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা, না সত্য কখনো করে না বঞ্চনা, সত্য হচ্ছে কঠিন, সত্যকে এখানে বিশেষিত করা হয়েছে। তারপর বলা হয়েছে কবির মতে এ জীবন, না এ জীবন সঠিক এখানে উত্তর হবে কয়েকটা, আমৃত্যুর দুঃখের তপস্যা, মানে জীবন মানেই মানুষকে না আজীবন দুঃখের তপস্যা করতে হবে। তারপর বলা হয়েছে যে কবি সকল দেনা শোধ করে দিতে চেয়েছেন মৃত্যুতে, এখানে ক্ষয়ের অপশানটা হবে সঠিক। তারপরে প্রশ্ন বলা হয়েছে জেগে উঠিলাম, কে কোথায় জেগে উঠলেন? দারুণ প্রশ্ন। না রূপনারায়ণের কুলে কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর জানিয়েছেন যে তিনি রূপনারায়ণের কুলে, অর্থাৎ আমাদের এই জীবন প্রবাহের অন্তিম পর্বে, জীবনের শেষ সীমায় তিনি জেগে উঠেছেন। তারপর বলা হয়েছে রূপনারায়ণের কুলে জেগে উঠে কবির কি উপলব্ধি হয়েছে? না সঠিক উত্তর হবে রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি উপলব্ধি করেছেন যে এই জগৎ স্বপ্ন নয়, বাস্তবের বিচরণ ভূমি, অর্থাৎ এই জগতের কোনো কিছুই স্বপ্ন নিয়ে চলে না। তারপর বলা হয়েছে দেখিলাম আপনা রূপ, কবি কিভাবে এই রূপ দেখেছেন? না রূপনারায়ণের কুলে কবিতায় কবি রক্তের অক্ষরে নিজের রূপ উপলব্ধি করেছেন, দেখেছেন। তারপর বলা হয়েছে চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনেছেন? দারুণ প্রশ্ন। দ্বন্দ্ব সংঘাতমুখর এই বাস্তব রূপময় পৃথিবীতে কবি আঘাত আর আঘাত, বেদনা আর বেদনা, এইগুলোর মধ্য দিয়ে, অর্থাৎ আঘাত আর বেদনা, এই দুটোর মধ্য দিয়েই কবি নিজেকে চিনতে পেরেছেন। তারপর বলা হয়েছে সত্য যে কঠিন, কবি সত্যকে কঠিন বলেছেন কেন? এটা দারুণ প্রশ্ন। এর সঠিক উত্তর হবে সত্য সর্বদা প্রিয়, কাঙ্ক্ষিত নাও হতে পারে, অর্থাৎ সর্বদা সত্য প্রিয় হয় না, সত্য মেনে নেওয়ার মতো হয় না। এই জন্য বাস্তব জনজীবন বা জগৎ সংসারের পটভূমিতে সত্যকে মেনে তার মুখোমুখি হতে হয়। এই জন্য কবি সত্যকে কঠিন বলছেন, যে সত্য সব সময় মেনে নেওয়ার মতো হয় না, এই জন্য কঠিন বলছেন। তারপর বলা হয়েছে কঠিনেরে ভালোবাসিলাম, কবি এই কঠিন সত্যকেই কেন ভালোবাসছেন? দারুণ প্রশ্ন। না কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের অন্তিম পর্বে এসে অনুভব করছেন যে এই জগৎ জীবনে আর কোনো কিছুর মূল্য থাক বা না থাক, সত্যের মূল্য থাকে। সত্য কখনো মানুষকে ঠকায় না, বঞ্চনা করে না। এই জন্য কবি রবীন্দ্রনাথ তিনি এই কঠিন সত্যকেই ভালোবেসেছেন আজীবন। তারপরে প্রশ্ন দেখো, বলা হয়েছে সে কখনো করে না বঞ্চনা, এরূপ বলার কারণ কি? না সত্য স্বমহিমায় প্রতিষ্ঠিত, সত্য কাঙ্ক্ষিত না হলেও সত্য সত্যই থাকে, তাই কবি বলেছেন সত্য কখনো করে না বঞ্চনা, সত্য মানুষকে ঠকায় না, কখনো মিথ্যা পথে চালিত করে না। তারপর বলা হয়েছে সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, সত্যের দারুণ মূল্য বলতে কবি কি বুঝিয়েছেন? সত্যের দারুণ মূল্য বলতে কবি বুঝিয়েছেন যে অপ্রিয় এবং কঠিন সত্যের মুখোমুখি হওয়ার জন্য মনোবল বা নিরাসক্ত মনোভাবের প্রয়োজন, এটাই সত্যের দারুণ মূল্য। তারপর বলা হয়েছে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, মৃত্যুতে সকল দেনা শোধ বলতে কবি কি বুঝিয়েছেন? না জীবনভর যা কিছু অর্জন করে মানুষ, মৃত্যুতে তার পরিসমাপ্তি ঘটে, তাই মৃত্যুতেই নিজেকে সমর্পণ করে, জীবনের সকল দেনা এই প্রকৃতি থেকে, এই জগৎ জীবন থেকে মানুষ যা কিছু সংগ্রহ করেছে, উপভোগ করেছে, সব দেনা সব কিছু শোধ করে দেওয়া হয়। এটা রবীন্দ্রনাথ মনে করছেন যে মৃত্যুই একমাত্র সেই জায়গা যেখানে মানুষ সমস্ত দেনা ফুরিয়ে দেয়, শোধ করে দিতে পারে। চলে আসি পরবর্তী প্রশ্ন, মহুয়ার দেশ কবিতা থেকে। মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? না সঠিক উত্তর হবে কয়েকটি কবিতা, এটা হবে সঠিক। তারপর বলা হয়েছে মহুয়ার দেশ কবিতাটি কত সালে রচিত হয়? এখানে সঠিক উত্তর হবে 1937 সালে রচিত হয়। তারপর বলা হয়েছে দেখো যে কেমন সূর্য গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভকে দেয়? না অলস সূর্য, এখানে গয়ের অপশানটা হবে আমাদের একদম সঠিক। চলে আসি পরবর্তী প্রশ্ন, বলা হয়েছে উজ্জ্বল আলোয় কেমন স্তম্ভ এঁকে দেয়? না এখানে সঠিক উত্তর হবে যে গলিত সোনার মতো একটা স্তম্ভ এঁকে দেয়, এখানে কয়েকটা হবে সঠিক। তারপর বলা হয়েছে আর আগুন লাগে, কোথায় আগুন লাগে? না জলের অন্ধকারে ধূসর ফেনায়, কয়েকটা হবে সঠিক। তারপর বলা হয়েছে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কিসের মতো ঘুরে ফিরে আসে? শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে আসে। তারপর বলা হয়েছে মেঘ মদির মহুয়ার দেশ, মদির শব্দের অর্থ কী? অত্যন্ত ভালো একটি প্রশ্ন। মদির শব্দের অর্থ হবে মত্ততা, অর্থাৎ নেশাগ্রস্ততা। তারপর বলা হয়েছে যে মেঘ মদির মহুয়ার দেশ আছে, কোথায় আছে? অনেক অনেক দূরে, কয়েকটা হবে সঠিক। তারপর বলা হয়েছে সমস্ত কোণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে, কিসের ছায়া? না এখানে দেবদারুর ছায়া বলা হয়েছে, কয়েকটা হবে সঠিক। তারপরে চলে আসি পরের, বলা হয়েছে যে রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, কয়েকটা হবে সঠিক। আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়ার ফুল, কয়েকটা হবে সঠিক। তারপর বলা হয়েছে মহুয়ার দেশে মাঝে মাঝে শুনি, কবি কি শুনেছেন? না কয়লার খনির শব্দ শুনেছেন।
এখানে ক্ষয়ের অপশানটা হবে আমাদের সঠিক। তারপর চলে আসি, বলা হয়েছে সবুজ সকাল কিসে ভেজা, না শিশিরে ভেজা, ঘয়েরটা হবে সঠিক। তারপর বলা হয়েছে যে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, এখানে গয়ের অপশানটা হবে আমাদের একদম সঠিক। চলে আসি পরবর্তী প্রশ্ন, বলা হয়েছে দেখো যে ঘুমহীন তাদের চোখে হানা দেয়, না কি হানা দেয়, এখানে সঠিক উত্তরটি হবে ক্ষয়েরটা, যে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় তাদের চোখে। এরপর চলে আসি এসএকিউ টাইপের প্রশ্ন, বলা হয়েছে অলস সূর্য এঁকে দেয়, কি এঁকে দেয়, সঠিক উত্তর হবে সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় অলস সূর্য গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ এঁকে দেয়। তারপর বলা হয়েছে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে কবি কি বুঝিয়েছেন, দারুণ প্রশ্ন। উত্তরটি হবে না সমর সেন রচিত মহুয়ার দেশ কবিতায় ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে বোঝানো হয়েছে নাগরিক সভ্যতায় যান্ত্রিক যে দূষণ বা শহরের দূষণযুক্ত যে বাতাস তাকে বলা হয়েছে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। বঙ্কিম মানে এখানে কটু অর্থে, বাজে অর্থে ব্যবহার করা হয়েছে, বাজে নিঃশ্বাস, বঙ্কিম নিঃশ্বাস। তারপর চলে আসি পরে, সমস্ত গণ সেখানে পথের দুধারে, সেখানে পথের দুধারে কি হয়, সঠিক উত্তর হবে মহুয়ার দেশ কবিতা থেকে জানা যায় যে মহুয়ার দেশে সারাক্ষণ পথের দুধারে দেবদারুর গাছের দীর্ঘ রহস্য ছায়া ফেলে। বলা হয়েছে দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, দূর সমুদ্রের দীর্ঘশ্বাস বলতে কি বোঝানো হয়েছে, না মহুয়ার দেশ কবিতায় কবি সমর সেন দূর সমুদ্রের দীর্ঘশ্বাস বলতে রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করা সমুদ্রের যে গর্জন বা সমুদ্রের যে আওয়াজ, স্রোতের আওয়াজ, সেটাকেই বুঝিয়েছেন। তারপর বলা হয়েছে গভীর বিশাল শব্দ, কিসের শব্দ, এখানে মহুয়া বনের ধারে গভীর কয়লা খনি সেখানেরই যে শব্দ, যান্ত্রিক শব্দ, সেটাকেই গভীর বিশাল শব্দ বলা হয়। তারপরে বলা হয়েছে অলস সূর্য দেয় এঁকে, সূর্যকে অলস বলা হয়েছে কেন, না সঠিক উত্তর দিনের সূর্য গোধূলিতে এসে ম্লান হয়ে যায়, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার সময় সূর্যের সেই তাপ বা সেই কিরণ বা সেই শক্তি আর থাকে না, তীব্র কিরণ শান্ত হয়ে আসে, এই কারণেই দিনান্তের যে সূর্য তাকে অলস বলা হয়েছে। তারপর বলা হয়েছে ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কি হানা দেয়, না কয়লা খনির শ্রমজীবী মানুষদের ঘুমহীন চোখে হানা দেয় ক্লান্ত দুঃস্বপ্ন, কিসের দুঃস্বপ্ন, না জীবন বাঁচিয়ে রাখার, জীবন জীবিকায় টিকে থাকার দুঃস্বপ্ন। যারা কয়লা খনিতে কাজ করে, আমরা বাঁচবো কি না, কয়লাতে যদি ধস নামে কিভাবে বাঁচবো, হয়তো মুহূর্তের মধ্যেই মরে যাব, এই যে চিন্তাগুলো তাদের চোখে সব সময় হানা দেয়। তারপর চলে আসি পরের প্রশ্ন, বলা হয়েছে নামুক মহুয়ার গন্ধ, কোথায় মহুয়ার গন্ধ নেমে আসার কথা বলা হয়েছে, না কবিতার ক্লান্তির ওপর, নাগরিক জীবনে ক্লান্ত কবি সমর সেন তিনি চেয়েছেন তার ক্লান্তির উপর মহুয়ার গন্ধ নেমে আসুক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বলা হয়েছে আমি দেখি কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, না সঠিক উত্তর হবে অঙ্গুরিত হিরণ্য জল, গয়েরটা হবে সঠিক। তারপর বলা হয়েছে দেখো যে আমার দরকার শুধু, কবি কি দরকার বা কবির শুধু কি দরকার, এখানে সঠিক উত্তর হবে গাছ দেখে যাওয়া, এখানে গয়েরটা হবে সঠিক। তারপর বলা হয়েছে শরীরের জন্য দরকার, শরীরের জন্য এখানে দরকার, সঠিক উত্তর হবে ঘয়েরটা, যে গাছের সবুজটুকু। তারপর বলা হয়েছে গাছের সবুজটুকু শরীরের দরকার, এখানে সঠিক উত্তর হবে কিসের জন্য, না আরোগ্যের জন্য, গয়েরটা হবে এখানে সঠিক। তারপর বলা হয়েছে দেখো এখানে যে কবি বহুদিন কোথায় যাননি, না কবি বহুদিন যাননি জঙ্গলে, ক্ষয়েরটা হবে সঠিক। তারপর বলা হয়েছে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, তারপর বলা হয়েছে দেহ চায় সবুজ বাগান। চলে আসি পরের প্রশ্ন, বলা হয়েছে দেখো যে গাছগুলো তুলে এনে কবি কোথায় বসাতে চেয়েছেন বা বলেছেন, না বাগানে বসাতে বলেছেন, গয়েরটা হবে এখানে সঠিক। তারপর চলে আসি এসে কেউ টাইপের প্রশ্ন, আমি দেখি কবিতায় গাছগুলো তুলে এনে কবি কোথায় বসাতে বলেছেন, আমি দেখি কবিতায় কবি গাছগুলি তুলে এনে বাগানে বসাতে বলেছেন। তারপরে প্রশ্ন, আমার দরকার শুধু গাছ দেখা, কবির গাছ দেখা দরকার কেন, না নাগরিক জীবনে সবুজের বড়ই অভাব, নাগরিক জীবনে ক্লান্তি এবং সবুজ শূন্যতা কবিকে আরোগ্য প্রদান করে না, অর্থাৎ কবি অসুস্থ বোধ করেন, তাই তার প্রাণে তিনি সবুজের স্পর্শ চান, এ কারণেই কবি বলছেন যে আমার দরকার শুধু গাছ থাকা, প্রাণে সবুজের স্পর্শ পেতে। তারপর বলা হয়েছে শরীরে দরকার, শরীরে কিসের দরকার, না শরীরে দরকার সবুজ গাছের, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপর চলে আসছি পরের, আমি দেখি কবি কি দেখতে চান, না আমি দেখি কবিতায় কবি বাগান ও শহরের আনাচে কানাচে সবুজের সমারোহ দেখতে চান। পরের প্রশ্ন বলা হয়েছে গাছের সবুজটুকু শরীরে দরকার, বলা হয়েছে কেন, না সঠিক উত্তর হবে যে কবি বলেছেন যে আরোগ্যের জন্য গাছের সবুজটুকু শরীরে দরকার। তারপর বলা হয়েছে বহুদিন জঙ্গলে কাটেনি দিন, একথা বলার অর্থ কী, না একথা বলার অর্থ সঠিক উত্তর হবে যে আমি দেখি কবিতায় কবির উক্তির মধ্য দিয়ে কবি শহর জীবনে আবদ্ধ থাকার আক্ষেপ ব্যক্ত করছেন,
যে তিনি বহুদিন শহরেই আবদ্ধ আছেন, থেকেছেন। তারপর বলা হয়েছে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। শহরের অসুখ বলতে কবি কী বুঝিয়েছেন? না সবুজের অভাবে শহর বিপন্ন, নগর জীবনের সম্প্রসারণের কারণে বা নগরায়নের কারণে সবুজ ধ্বংস হয়, সবুজের অভাবকেই কবি এখানে শহরের অসুখ বলেছেন। তারপর বলা হয়েছে দেখো তাই বলি, কবি কি বলেছেন? না কবি বলেছেন যে গাছগুলো তুলে আনো এবং বাগানে বসাও। তারপর বলা হয়েছে চোখ তো সবুজ চায়। চোখ সবুজ চায় কেন? না চোখ সবুজ চায় কারণ শহর জীবনে সবুজের অভাব ঘটছে, তাই কবি চোখ এবং দেহ সবুজের আকাঙ্ক্ষা চেয়েছে। পরের প্রশ্ন বলা হয়েছে ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে। ক্রন্দনরতা জননীর পাশে কবিতা কাব্যগ্রন্থের নাম না ধান ক্ষেত থেকে, গয়ারটা হবে সঠিক। তারপর বলা হয়েছে নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জেগেছিল কি? না ক্রোধ, গয়ারটা হবে সঠিক। তারপর বলেছে নিখোঁজ মেয়েটির ছিন্নভিন্ন দেহ পাওয়া গিয়েছিল, না সঠিক হবে জঙ্গলে। তারপর বলেছে কবির জাগে না কি জাগে? বিবেক জাগে, গয়ারটা হবে সঠিক। তারপর বলা হয়েছে ক্রন্দনরতা জননী হলেন, এখানে সঠিক উত্তর হবে যে কবির স্বদেশ, কয়েকটা হবে একদম সঠিক। পরের প্রশ্ন বলা হয়েছে ক্রন্দনরতা জননীর পাশে কবি কেন থাকতে চান? না সঠিক উত্তর হবে জননী অর্থাৎ স্বদেশ ভূমির বিপন্নতা ও অসহায়তায় সন্তান হিসেবে কবি পাশে থাকতে চান। তারপরে প্রশ্ন বলা হয়েছে এখন যদি না থাকি, এখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? দারুণ প্রশ্ন। এখন বলতে বিপন্ন জননীর অসহায় অবস্থাকে বোঝানো হয়েছে। তারপর বলা হয়েছে যা পারি কেবল, কবি কি পারেন? সঠিক উত্তর হবে যে কবি তার কবিতার মধ্য দিয়ে তার বিবেক বোধকে তিনি জাগিয়ে রাখতে পারেন, যা তার সামাজিক দায়িত্ব। তারপর বলা হয়েছে আমি তা পারি না, কবি কি পারেন না? সঠিক উত্তর হবে কবি আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চেয়ে থাকতে পারেন না। এরপর চলে আসি বিভাব নাটক থেকে। প্রথম প্রশ্ন বলা হয়েছে বিভাব কোন নাট্যদলের নাটক? বহুরূপী। তারপর বলেছে বিভাগ নাটকটি কি জাতীয় নাটকের অভিনব রূপ? না এখানে সঠিক উত্তর হবে এখানে কয়েকটা যে কাবুকি থিয়েটারের অভিনব রূপ। তারপর চলে আসি বিভাব একটি না একাঙ্কিকা। তারপর যে বিভাগ নাটকটি প্রকাশিত হয় কত সালে? না সঠিক উত্তর হবে 1951 সালে এটি প্রথম প্রকাশিত হয়েছিল। তারপর বলেছে বিভাব নাটকে পর্দা খুললে দেখা যায় মঞ্চ ফাঁকা। তারপর বলেছে এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম, না আইজেনস্টাইন সাহেবের লেখা পড়েছিলেন। তারপর বলেছে কাবুকি কোন দেশের থিয়েটার? জাপানের থিয়েটার। তারপর বলেছে আমি জানলাটা খুলে দিই, কোনমুখী জানলা? দক্ষিণমুখী জানলা। তারপর বলা হয়েছে বৌদি তৃপ্তি মিত্রের মতে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস না হচ্ছে প্রেম। বলা হয়েছে বিভাব নাটকে প্রথম প্রেমের দৃশ্যে নেপথ্যে কোন বাদ্যযন্ত্র বেজে উঠেছিল? না হারমোনিয়াম বেজে উঠেছিল। তারপর চলে আসি পরের প্রশ্ন, না দ্বিতীয় প্রেমের দৃশ্যে অমর কোন চরিত্রে অভিনয় করেছিল? না পুলিশ চরিত্রে অভিনয় করেছিল। সৌম্য মিত্রের কত ইঞ্চি বুক হলে পুলিশ হওয়া যায় তিনি মনে করছেন? না 32 ইঞ্চি বুক হলে। তারপর বলা হয়েছে দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার লেখা? না বার্নার্ড শয়ের লেখা। দ্য নাইট ইজ কলিং মি কোন নাটকের অংশ? ক্যান্ডিডা নাটকের অংশ। পথিক নাটকটি কার লেখা? তুলসী লাহিড়ের লেখা। সংস্কৃত অমর কত পেয়েছিল? না 13 পেয়েছিল। তারপর বলা হয়েছে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ছিল অভাব নাটক। কেন বলা হয়েছে? না শম্ভু মিত্রের মতে দুরন্ত অভাব থেকে এই নাটকের জন্ম, তাই এই নাটকের নাম বিভাব না হয়ে হওয়া উচিত ছিল অভাব। তারপর বলা হয়েছে বুদ্ধিটা কী করে এলো তা বলি। কোন বুদ্ধির কথা বলা হয়েছে? না প্রয়োজনীয় নাট্য উপকরণ ছাড়াই নাটকের দ্বারা কিভাবে দর্শকদের মনোরঞ্জন করা যায়, নাটকের এই যে উপস্থাপনের নতুন প্রসেস অর্থাৎ এস্থেটিক থিয়েটারের যে পরিকল্পনা সেটা। তারপর বলেছে এই পড়ে বুকে ভরসা এলো। কী পড়ে বুকে ভরসা এসেছিল? না রুশ দেশীয় চিত্র পরিচালক আইজেনস্টাইন সাহেবের লেখা পড়ে জাপানের কাবুকি থিয়েটারের যে ভাবভঙ্গি এবং অঙ্গভঙ্গিমার মাধ্যমে অভিনয় সেটা পড়েই বুকে ভরসা এসেছিল। তারপর বলা হয়েছে তার নাকি দারুণ বক্স অফিস। কিসের কথা বলা হয়েছে? না এখানে হাসির নাটকের কথা বলা হয়েছে। আচ্ছা আমি আর একটা চেষ্টা করব, কে কোন চেষ্টার কথা এখানে বলেছেন? এখানে সঠিক উত্তর হবে বিভাব নাটকে তৃপ্তি মিত্র একটি প্রেমের দৃশ্য উপস্থাপন করার কথা বলেছেন। আরেকটি প্রেমের দৃশ্য এখানে সঠিক উত্তর হবে, যেটা প্রোগ্রেসিভ লাভ সিন করা হয়েছিল। তারপর বলা হয়েছে তোমরা ফিরে যাও, কে কাদের ফিরে যেতে না বলেছেন? সঠিক উত্তর হবে এখানে বিভাব নাটকে পুলিশ সার্জেন্ট অন্ন বস্ত্রের দাবিতে আসা শোভাযাত্রীদের ফিরে যেতে বলেছেন। এই রে পুলিশ আসছে, পুলিশ আসার কারণ কি? সঠিক উত্তর হবে যে অন্ন বস্ত্রের দাবিতে আসা শোভাযাত্রীদের মিছিল বন্ধ করতেই পুলিশ এসেছিল। চোখ খুলে চলতে জানেন কি, কে কাকে বলেছেন? না সঠিক উত্তর হবে এখানে যে প্রথম যে প্রেমের দৃশ্যে নায়িকা নায়ককে এই কথা বলেছেন। তারপর বলা হয়েছে এখানে দেখো যে ওগো তুমি পালাও, কাকে পালাতে বলেছেন? না বিভাব নাটকে দ্বিতীয় প্রেমের দৃশ্যে অর্থাৎ প্রোগ্রেসিভ লাভ সিনে তৃপ্তি মিত্র নায়িকা সে নায়ককে পালাতে বলেছেন। তারপর বলা হয়েছে রাস্তায় তাদের দুজনের ধাক্কাধাক্কি হবে। কাদের ধাক্কাধাক্কি হবে?
না লাভ সিন করতে গিয়ে এখানে কলেজ ফেরত নায়িকা তৃপ্তি মিত্রের সঙ্গে নায়ক তথা শম্ভু মিত্রের ধাক্কাধাক্কি হবে। তারপর বলা হয়েছে আমি তো চললাম, আবার দেখা হবে কিনা কে জানে। কার লেখা, কোন নাটকের উক্তি? না সঠিক উত্তর হবে যে এটি পথিক নাটকের উক্তি, না তুলসী লাহিড়ীর লেখা পথিক নাটক। চলে আসি পরের প্রশ্ন। বলা হয়েছে হাসি তো পাবেই, বক্তা এ কথা বলার কারণ কি? বক্তার এ কথা বলার কি কারণ যে হাসি তো পাবেই? না সঠিক উত্তর হবে যে এখানে বিভাব নাটকে ব্যবহৃত প্রথম প্রেমের দৃশ্যে যেহেতু শম্ভু মিত্র নায়কের ভূমিকায় অভিনয় করছিলেন তাই তার হাসি পাওয়া প্রত্যাশিত ছিল। তারপর বলা হয়েছে মা বুড়িয়াত সত্যম অপ্রিয়ম কথাটি বলার অর্থ কি? না বিভাব নাটকে ব্যবহৃত উক্তিটির বাংলা অর্থ হচ্ছে অপ্রিয় সত্য বলা উচিত নয়। তারপর বলা হয়েছে অমর দৌড়ে ঢোকে কখন? না পুলিশের গুলি চালানোর পর মঞ্চে হাহাকার এবং গঙ্গানির আর্তনাদ শোনা গেলে অমর দৌড়ে মঞ্চে ঢুকে পড়েছিল। চলে আসছি নানা রঙের দিন নাটক থেকে। বলা হয়েছে রাজনীতি বড় কূট, না বক্তাকে? সঠিক উত্তর হবে এখানে রজনী হচ্ছে এর বক্তা। পরের প্রশ্ন বলা হয়েছে গ্রিন রুমে ঘুমোয়, কে ঘুমায়? না এখানে কালীনাথ সেন সে ঘুমায়, কয়েকটা হবে সঠিক। তারপর বলা হয়েছে অজিতেশ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত নাট্য দলের নাম কি? দারুণ প্রশ্ন এই প্রশ্নটি। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে যে নান্দিকার, এখানে খয়েরটা হবে একদম সঠিক। তারপর বলা হয়েছে নাটকের প্রমটার চরিত্রটি হলো না কালীনাথ, এখানে গয়েরটা হবে একদম সঠিক। চলে আসছি পরের প্রশ্ন। বলা হয়েছে দেখো যে কি অদ্ভুত হাসি তার। তার বলতে এখানে বোঝানো হয়েছে একটি মেয়ের কথা বলা হয়েছে, বিশেষত রজনীকান্তের প্রেমিকার কথা বলা হয়েছে। তারপর বলা হয়েছে মোরাদের কবন্ধ আমায় ডাকছে, কবন্ধ শব্দের অর্থ কী? না এখানে সঠিক উত্তর হবে মুন্ডহীন দেহ। তারপর বলা হয়েছে ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুইল মাইন্ড উক্তিটি কোন নাটকের অংশ? এখানে সঠিক উত্তর হবে এটি ওথেলো নাটকের অংশ। তারপর বলা হয়েছে রজনীকান্তবাবুর মতে অভিনেতা আসলে কি? না একটি অস্পৃশ্য ভাঁড়, এটি হচ্ছে সঠিক উত্তর। তারপর বলা হয়েছে দিলদারের পোশাক পরিহিত রজনীকান্তের হাতে ছিল একটি মোমবাতি, কয়েকটা হবে সঠিক। রজনীকান্তের অভিনয় জীবনের ব্যাপ্তি, না 45 বছর তার অভিনয় জীবনের ব্যাপ্তি। তারপর এখানে বলা হয়েছে দেখো যে পরের প্রশ্ন যে রিজিয়া নাটকে যে চরিত্রের সংলাপ রজনীকান্ত বলেছে, না বখতিয়ারের সংলাপ বলেছে, গয়েরটা হবে সঠিক। কালীনাথ সেনের বয়স কত? না প্রায় 60 বছর, গয়েরটা হবে সঠিক। তারপর বলা হয়েছে সব মিলিয়ে যেন একটা শ্মশান, কোন স্থানকে শ্মশান বলা হয়েছে? দারুণ প্রশ্ন। সঠিক উত্তর হবে এখানে যে অভিনয় শেষে দর্শক শূন্য থিয়েটার, তাকেই রজনীকান্ত শ্মশান বলেছেন, দর্শক শূন্য থিয়েটারকে। এ তো জীবনের সত্য কালীনাথ। সত্যটি কি? আর সত্যটি হচ্ছে প্রতিভা অমর, বয়সের ভারে মানুষ ভারাক্রান্ত হলেও প্রতিভা কাছে বার্ধক্য তুচ্ছ, এটাই তো জীবনের সত্য। বলা হয়েছে দেখো যে এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না, কোন কথাকে বাজে কথা বলা হয়েছে? না দর্শকদের ফাঁকা হাততালি, খবরের কাগজে প্রশংসা, মেডেল, সার্টিফিকেট, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্পের যে বক্তব্য বা প্রশংসা, এইগুলো কি রজনীকান্ত বলেছেন বাজে কথা। তারপরে প্রশ্ন এখানে বলা হয়েছে দেখো যে ভোরের আলোর চেয়েও সুন্দর সে, এখানে কার কথা বলা হয়েছে? দারুণ প্রশ্ন। উত্তরটি হবে রজনীকান্তের অভিনয় দেখে যে মেয়েটি তাকে ভালোবেসে ফেলেছিল, অর্থাৎ তার প্রেমিকার কথা বলা হয়েছে। তারপর বলা হয়েছে রাজনীতি বড় কূট কোন নাটকে কার উক্তি? শাহজাহান নাটকে ঔরঙ্গজেবের উক্তি। তারপরে চলে আসি পরের প্রশ্ন। বলা হয়েছে দেখো যে নানা রঙের দিন নাটকটি কোন বিদেশি নাটকের অনুকরণে রচিত? না নানা রঙের দিন নাটকটি আন্তন চেকভের দ্য সোয়ান সং এই নাটকের অনুকরণে এটি রচিত হয়। তারপরে প্রশ্ন বলা হয়েছে চাকরিটা ছেড়ে দিলাম, কে কোন চাকরি ছেড়ে দিয়েছিলেন? না বক্তা রজনীকান্ত, তিনি পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিলেন। তারপর মরে যাব তবু ভুলবো না, দারুণ প্রশ্ন। বক্তা কি ভুলবে না? না একটা মেয়ে যাকে তিনি ভালোবেসেছিলেন, তার প্রেমিকা, তাকে তিনি ভুলবেন না, তার সেই আশ্চর্য ভালোবাসার কথা ভুলবেন না। তারপর বলা হয়েছে সেই রাত্রেই জীবনে প্রথম মক্ষম বুঝলুম, বক্তা কি বুঝেছিলেন? না নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় বুঝেছিলেন যে রাতে তার প্রেমিকা তাকে ছেড়ে চলে যায়, সেই বিশেষ রাতে অর্থাৎ প্রেমভঙ্গের সেই বিশেষ রাত্রে তিনি বুঝেছিলেন যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা, তারা মিথ্যা কথা বলে, আসলে অভিনেতাকে কেউ ভালোবাসে না। তারপর বলা হয়েছে দিলুম তোকে বকশিস দিলুম, কে কাকে বকশিস দিয়েছিলেন? রজনীকান্ত বকশিস দিয়েছিলেন রামব্রিজকে 3 টাকা। তারপর বলা হচ্ছে রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান, কাকে কী অবস্থায় দেখে ভয় পেয়েছিলেন? ভালো প্রশ্ন। এখানে বলা হয়েছে যে রাতের অন্ধকারে ফাঁকা মঞ্চে এখানে গায়ে কালো চাদর, ময়লা পাজামা, এলোমেলো চুলযুক্ত কালীনাথ সেনকে হঠাৎ দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন। তারপর বলা হয়েছে মরা হাতি সোয়া লাখ, কার সম্পর্কে বলা হয়েছে? এই প্রবাদ কোন প্রসঙ্গেই বা ব্যবহৃত হয়েছে? না প্রবীণ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের অভিনয় প্রসঙ্গে এটি বলা হয়েছে যে মরা হাতি সোয়া লাখ। তারপর বলা হয়েছে যে
একে একে সব পার হতে দেখলুম। কি পার হওয়ার কথা বলা হয়েছে? না, বাক্যটিতে অভিনেতা রজনীকান্ত তার যৌবন, আদর্শ, শক্তি, সম্ভ্রম, প্রেম, নারী সব কিছু পার হতে দেখেছেন, সেটাই বলা হয়েছে। তারপর বলা হচ্ছে ও কি বলল জানো, ও কি বলেছিল? দীর্ঘদিন মেলামেশার পর রজনীকান্ত যখন তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, তার প্রেমিকা রজনীকান্তকে বলেছিল তাকে বিয়ে করতে হলে, অর্থাৎ তার প্রেমিকার সাথে সুখে জীবন কাটাতে গেলে বা সংসার করতে গেলে তাকে অভিনয় থাকতে হবে, থিয়েটার ছাড়তে হবে, কারণ থিয়েটারের লোকের সাথে বড় লোকের সুন্দরী মেয়ে সারা জীবন কাটাবে, এটা হতে পারে না। তারপরে চলে আসি, পরের প্রশ্ন বলা হয়েছে সেই দিন বুঝলুম পাবলিকের আসল চরিত্রটা কি। কোন দিনের কথা বলা হয়েছে? না, রজনীকান্তের প্রেমিকা যেদিন রজনীকান্তকে বিয়ে করার শর্ত হিসেবে বলেছিল যে তাকে অভিনয় ছাড়তে হবে, সেই বিশেষ দিনের কথা। তারপর বলা হয়েছে খুব খারাপ হচ্ছে না। কি বলো, কি খারাপ হচ্ছে না? না, দ্বিজেন্দ্রলাল রায়ের রিজিয়া নাটকে বখতিয়ারের মুখের যে সংলাপ রজনীকান্ত বলেছিল, সেই সংলাপ দেখে অভিনয়ের যে ধরন সেটা খুব খারাপ হচ্ছে না। তারপর বলা হয়েছে আমি স্পষ্ট বুঝতে পারছি। কি বুঝতে পারার কথা বলা হয়েছে? না, বয়সে প্রবীণ হলেও অভিনেতা রজনীকান্তের প্রতিভা যে এখনও মরেনি, সে এটা স্পষ্ট বুঝতে পারছে যে তার প্রতিভা মরেনি। বয়স হয়েছে, কিন্তু বয়স তার প্রতিভাকে ধ্বংস করতে পারেনি। চলে আসি পরবর্তী প্রশ্ন, অলৌকিক গল্প থেকে। বলা হয়েছে কর্তার সিং দুগ্গাল কোন ভাষার সাহিত্যিক? পাঞ্জাবি ভাষার। তারপর বলা হয়েছে অলৌকিক গল্পটির অনুবাদক অনিন্দ সৌরভ। তারপর বলা হয়েছে তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছিলেন কোথায়? না, হাসান আবদালের জঙ্গলে। গুরু নানকের শিষ্যের নাম কি ছিল? মর্দানা। তারপর বলা হয়েছে সে বেঁকে বসলে সবাইকে ঝক্কি পোয়াতে হবে, সে কে? মর্দানা। অলৌকিক গল্পে গুরু নানককে বলা হয়েছে না সদগুরু। তারপর বলা হয়েছে দেখো প্রশ্ন, যে বলি কান্ধারী থাকতেন পাহাড়ের চূড়ায়। মর্দানা শুনেই ছুটে গেল কার কাছে? বলি কান্ধারীর কাছে। পরের প্রশ্ন দেওয়া হচ্ছে যে চূড়োয় পৌঁছেই মর্দানা ওর পায়ে লুটিয়ে পড়ল। কতবারের বার মর্দানা চূড়োয় পৌঁছে লুটিয়ে পড়েছিল? 3 বারের বার এখানে। তারপরে চলে আসি পরের প্রশ্ন দেওয়া হয়েছে দেখো, যে বলি কান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিল? 3 বার। তারপরে প্রশ্ন বলা হয়েছে গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন কোথায়? না, পাঞ্জা সাহেবে। তারপর বলা হয়েছে উনি রীতিমতো হতভম্ব, উনি কে? বলি কান্ধারী। তারপর বলা হয়েছে নানক তার অনুচরদের নিয়ে বসেছিলেন কোথায়? বাবলা তলায়। হাসান আবদালের বর্তমান নাম কি? পাঞ্জা সাহেব। গল্পটা শুনতে বেশি লাগছিল কোন গল্প? না, শিষ্য মর্দানার তেষ্টা নিবারণের গল্প। শাকা হলে বাড়িতে হতো অরন্ধন। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, কিসের আবেদন? না, ট্রেনকে থামানোর আবেদন। গল্পকথক পাঞ্জা সাহেবে যে আন্দোলনের কথা শুনেছিলেন গল্পকথকের মায়ের বান্ধবীর কাছে। এরপর বলা হয়েছে চোখের জলটা তাদের জন্য, কাদের জন্য? পাঞ্জা সাহেবের মানুষদের জন্য যারা প্রাণ উৎসর্গ করেও ট্রেন থামিয়েছিল গুরু নানকের আদর্শকে অক্ষুণ্ণ রাখতে, তাদের জন্য। এরপর চলে আসি এসএকিউ টাইপের প্রশ্ন। গুরু নানক তাঁর শিষ্য সহ কোথায় পৌঁছেছিলেন? না, গুরু নানক ঘুরতে ঘুরতে তাঁর শিষ্য দল সহ হাসান আবদালের জঙ্গলে এসে পৌঁছেছিলেন। তারপরে প্রশ্ন বলা হয়েছে আমি কৌতূহলী হয়ে উঠি। কি বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে উঠেছিলেন? না, গল্পের কথক কৌতূহলী হয়ে উঠেছিলেন যে শিষ্য মর্দানার তৃষ্ণা গুরু নানক কীভাবে নিবারণ করলেন সেটা জানার জন্য। পরের প্রশ্ন বলা হয়েছে ভাই মর্দানা সবুর করো, সবুর করতে বলার কারণ কি? সঠিক উত্তর হবে হাসান আবদালের জঙ্গলে পৌঁছানোর পর শিষ্য মর্দানার তীব্র জল তৃষ্ণা পেলেও নিকটে কোথাও জলের উৎস ছিল না, তাই গুরু নানক মর্দানাকে সবুর করতে বলেছেন। তারপরে প্রশ্ন বলা হয়েছে এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও, কেন এরূপ বলা হয়েছে? না, সঠিক উত্তর হবে যে হাসান আবদালের জঙ্গলে উপস্থিত হওয়ার পর শিষ্য মর্দানার জল তেষ্টা পায়, কিন্তু সেই স্থানটি ছিল প্রায় জলশূন্য। মর্দানা যাতে শান্ত থাকে সেই উদ্দেশ্যে এটিকে ভগবানের অভিপ্রায় বা ভগবানের ইচ্ছা বলেই মেনে নিতে বলেছেন গুরু নানক। তারপর বলা হয়েছে মর্দানা শুনেই ছুটে গেল। ছুটে যাওয়ার কারণ কি? সঠিক উত্তর হবে জল তৃষ্ণায় কাতর মর্দানাকে গুরু নানক জানায় পাহাড়ের চূড়ায় বসবাসকারী দরবেশ বলি কান্ধারীর কুয়োতে জলের সন্ধান আছে বা জল পাওয়া যাবে, এই কথা শুনেই মর্দানা ছুটে গিয়েছিল। পরে প্রশ্ন বলা হয়েছে নেমে সে নালিশ জানালো। কে কি নালিশ জানায়? না, মর্দানা গুরু নানকের কাছে নালিশ জানায় যে সে দরবেশ বলি কান্ধারী তাকে জল দিতে প্রত্যাখ্যান করেছে, জল দেয়নি। তাকে সামনে পাথরটা তুলতে বলেন। পাথরটা তুলতে কি ঘটেছিল? না, গুরু নানকের নির্দেশ মতো মর্দানা পাথর তুলতেই পাথরের নিচ থেকে ঝর্ণা বেরিয়ে এসেছিল। উনি রীতিমতো হতভম্ব। কে কি দেখে হতভম্ব হয়েছিলেন? বলি কান্ধারী হতভম্ব হয়েছিলেন যে তিনি যখন দেখেছিলেন তার কুয়োতে এতটুকু জল নেই, অথচ পাহাড়ের নিচে জলস্রোত বইছে, এটা দেখে। তারপর বলা হয়েছে ব্যাপারটা মেজাজ বিগড়ে দিল। গল্পকথকের মেজাজ বিগড়ে গিয়েছিল কেন? না, সঠিক উত্তর হবে নানকের হাত দিয়ে পাথরের চাঁই যে থামানোর ব্যাপারটা, এটা শুনেই গল্পকথকের মেজাজ বিগড়ে গিয়েছিল যে হাতের সাহায্যে অত বড় পাথরের চাঁই কীভাবে থামানো যায়, এই প্রসঙ্গে।
এ কি আদেও সম্ভব? কোন ঘটনা আদেও সম্ভব নয়? বলা হয়েছে এখানে প্রশ্ন হবে যে অলৌকিক গল্পকথকের মতে গুরু নানকের হাত দিয়ে পাথরের চাই থামানোর কাহিনী অবিশ্বাস্য বা যা আদেও সম্ভব নয়। মার সঙ্গে তর্ক শুরু করি, কোন বিষয় নিয়ে তর্ক বেঁধে যায়? দারুণ প্রশ্ন। উত্তর হবে যে পাথরের গায়ে হাতের ছাপ বা হাত দিয়ে পাথর থামানো, এই যে ঘটনা, এটা গল্পকথক বিশ্বাস করতেন না, তাই তিনি মায়ের সাথে তর্ক শুরু করেছিলেন এই প্রসঙ্গটা তিনি বিশ্বাস করতে না পেরে। তারপর চলে আসি পরের প্রশ্ন। বলা হয়েছে গল্পটা মনে পড়লেই হাসি পেত, হাসি পাওয়ার কারণ কি? না পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরের চাই নানক হাত দিয়ে থামিয়েছিলেন, এই কথাটা মনে পড়লেই গল্পকথকের হাসি পেত। পরের প্রশ্ন সাকা কি? ভালো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হবে না আগেকার দিনে বিশেষত পাঞ্জাব এই অঞ্চলটাতে মহৎ কাজের জন্য মানুষজন প্রাণ উৎসর্গ করলে সেই প্রাণ উৎসর্গকে স্মরণীয় করতে বা সম্মান জানাতে সাধারণ মানুষজন তারা কি করতো? ত্যাগের উৎসব পালন করত। না কি করতো? বাড়িতে বাড়িতে অরন্ধন চলতো, তারা বিছানায় ঘুমাতো না, এটাকেই শাকা বলা হয়। তারপর বলা হচ্ছে সেখানে ঘন ঘন শাকা হতো। শাকা হলে কি করতে হতো? না শাকা হলে বাড়িতে বাড়িতে অরন্ধন এবং রাত্রে মেঝেতে শুতে হতো, বিছানায় শোয়া যেত না, ত্যাগের উৎসব। তারপর বলা হয়েছে পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। আশ্চর্য ঘটনা কি? না পাঞ্জা সাহেবের মানুষরা নিজেদের জীবন তুচ্ছ করে ক্ষুধা তৃষ্ণায় কাতর স্বাধীনতা সংগ্রামীদের ট্রেনটি আটকে এখানে গুরু নানকের আদর্শকে অক্ষুণ্ণ রেখেছে, এই কথা। তবু লোকজন ট্রেন থামাতে বদ্ধপরিকর। লোকজন ট্রেন থামাতে বদ্ধপরিকর কেন? না ইংরেজদের নির্দেশে পাঞ্জা সাহেবের ক্ষুধা তৃষ্ণায় কাতর কয়েদিদের ট্রেন না থামানোর ব্যবস্থা করা হলেও পাঞ্জা সাহেবের মানুষ তাদের কাছে খাবার ও জল পৌঁছে দিতে বদ্ধপরিকর হয়েছিল। এর মূল কারণ ছিল পাঞ্জা সাহেব গুরু নানকের শহর, এখানে গুরু নানকের আদর্শ রয়েছে যে এখান থেকে কেউ অভুক্ত ফিরে যাবে না। এই আদর্শকে অক্ষুণ্ণ রাখতেই পাঞ্জা সাহেবের মানুষজন বদ্ধপরিকর হয়েছিল ট্রেন থামানোর জন্য। তারা জীবন পর্যন্ত উৎসর্গ করেছিল নানকের এই আদর্শকে অক্ষুণ্ণ রাখতে। তারপর চলে আসি পরের, চোখের জলটা তাদের জন্য। তাদের বলতে কাদের কথা বলা হয়েছে? না অলৌকিক গল্পের কথক তাদের বলতে ক্ষুধা তৃষ্ণায় কাতর দেশবাসীকে, যে সমস্ত পাঞ্জা সাহেবের মানুষজন তাদের জীবন পর্যন্ত উৎসর্গ করে গুরু নানকের আদর্শকে অক্ষুণ্ণ রেখেছিলেন এবং অভুক্ত মানুষদের মুখে অন্ন তুলে দিয়েছিলেন, তাদের কথাই বলা হয়েছে যে চোখের জলটা তাদের জন্য। যারা একটা আদর্শকে সামনে রেখে প্রাণ উৎসর্গ করে দিতে পারে তাদের জন্যই চোখের জল। চলে আসছি পরবর্তী, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। বলা হয়েছে প্রথম পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতাটির কবি হলেন না ব্রেটল্ট ব্রেখট, গয়েরটা হবে সঠিক। তারপর বলা হয়েছে দেখো যে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, কবিতাটি অনুবাদ করেছেন না শঙ্খ ঘোষ। তারপর বলা হয়েছে তারা থাকতো কোন বাসায়? তারা বলতে কাদের কথা বলা হয়েছে? যারা লিমা বানিয়েছিল, এখানে কয়ের অপশানটা হবে সঠিক। তারপর বলা হয়েছে মোহনীয় রোম ছিল জয় তরুণে ঠাসা, খয়েরটা হবে একদম সঠিক। তারপরে প্রশ্নে বলা হয়েছে দেখো যে সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো, কোন জায়গার কথা বলা হয়েছে? এখানে সঠিক উত্তর হবে খয়েরটা, বাইজেন্টিনিয়ামের কথা বলা হয়েছে। তারপর বলা হয়েছে যখন সমুদ্র তাকে খেলো, কাকে খেলো? না সঠিক উত্তর হবে এখানে আটলান্টিসকে, গয়েরটা হবে একদম সঠিক। তারপরে প্রশ্ন বলা হয়েছে দেখো ডুবতে ডুবতে চিৎকার উঠেছিল, কাদের জন্য চিৎকার উঠেছিল? দারুণ প্রশ্ন, সঠিক উত্তর হবে কৃতদাসদের জন্য। তারপর বলে আলেকজান্ডার জয় করেছিলেন না কি জয় করেছিলেন? এখানে সঠিক উত্তর হবে গয়েরটা, ভারত জয় করেছিলেন। গলদের নিপাত করেছিল, গলদের নিপাত করেছিলেন সিজার, এখানে গয়েরটা হবে একদম সঠিক। তারপরে প্রশ্ন বলা হয়েছে আর্মাডা ডুবে গেলে কেঁদেছিল, ফিলিপ কেঁদেছিল, গয়েরটা হবে সঠিক। এরপর চলে আসি এসে কিউ প্রশ্ন, কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিবস? থিবস কোথায় অবস্থিত? না থিবস অবস্থিত হচ্ছে প্রাচীন ইজিপ্টের বিখ্যাত শহর, সেখানে অবস্থিত, যেটি নীল নদের তীরে অবস্থিত। চলে আসছি বলা হয়েছে বইয়ে লেখে রাজার নাম, এর কারণ কি? না কোনো স্থাপত্য, ভাস্কর্য, নগর গড়ে তোলে শ্রমজীবী সম্প্রদায়, অথচ যে শাসকদের আমলে তা তৈরি হয় ইতিহাস শুধু সেই তাদের নামই লেখে। চলে আসি পরের প্রশ্ন। বলা হয়েছে ব্যাবিলন এতবার গুঁড়ো হলো কেন? না সঠিক উত্তর হবে যে পার্সিয়ান সম্রাটের ভয়াবহ আক্রমণে ব্যাবিলন শহর গুঁড়ো হয়েছিল। তারপর সোনা ঝকঝকে লিমা কি? না প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত পেরুর রাজধানী হলো লিমা, এটি ছিল প্রধান বাণিজ্য কেন্দ্র। কাদের জয় করলো সিজার? সিজার কাদের জয় করেছিল? না রোম সম্রাট সিজার গল রাজ্য জয় করেছিল, সঠিক উত্তর হবে এটি। দারুণ প্রশ্ন এটা। সমুদ্র যখন তাকে খেলো, সমুদ্র কি খেয়েছিল? না পৌরাণিক উপকথা অনুযায়ী আটলান্টিস দ্বীপ
সমুদ্রে হারিয়ে গিয়েছিল, এটাকেই বলা হয়েছে সমুদ্র খেয়েছিল। তারপর বলা হয়েছে ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল, কোন রাতের কথা বলা হয়েছে না পৌরাণিক উপকথা অনুযায়ী কোনো এক প্রলয়ের কাছে আটলান্টিস দ্বীপ সমুদ্রগর্ভে তলিয়ে যায়, এখানে সেই রাতের কথাই বলা হয়েছে। তারপর রয়েছে বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি না আর্মাডা হচ্ছে স্পেনের নৌবহর রণতরী। তারপরে প্রশ্ন বলেছে স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল, কেন কেঁদেছিলেন না স্প্যানিশ আর্মাডা ডুবে যাওয়ার সংবাদে স্পেনের সম্রাট ফিলিপ তিনি ক্ষোভে দুঃখে কেঁদেছিলেন। খরচ মেটাতো কে? পরের প্রশ্ন, কিসের খরচ না রাজা বা সম্রাটদের রাজকীয় জীবনযাত্রার প্রয়োজনীয় অর্থ, এখানে সেই কথাই বলা হয়েছে না খরচ কারা মেটাতো? সাধারণ জনগণ, তারা মেটাতো, কিন্তু ইতিহাসে তাদের নাম কোথাও নেই। চলে আসি এরপর আমরা ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা। এখান থেকে প্রথম বলা হয়েছে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন, সঠিক উত্তর হবে এখানে কয়েকটা, স্যার উইলিয়াম জোন্স, কয়ের অপশানটাই আমাদের সঠিক হবে। তারপর বলা হয়েছে চিন্তার পোশাক, দ্য ড্রেস অফ থট, এই মতবাদটির প্রবক্তা হলেন, সঠিক উত্তর হবে কয়েকটা, স্যামুয়েল ওয়েসলি, এটা হবে সঠিক। পরের প্রশ্ন মস্তিষ্ক হলো ভাষা শেখার ব্যবস্থা, এই মতবাদের প্রবক্তাকে, সঠিক উত্তর হবে নোয়াম চমস্কি, কয়েকটা হবে সঠিক। তারপরে প্রশ্ন চলে আসি, বলা হয়েছে সমকালীন প্রচলিত ভাষার গঠননীতি বিচার বিশ্লেষণ করে, এখানে সঠিক উত্তর হবে যেটা বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। তারপর চলে আসি ভারতের অভিধান রচনার সূত্রপাত কোন গ্রন্থ থেকে হয়েছিল, সঠিক উত্তর হবে যাস্কে নিরুক্ত, গয়েরটা হবে সঠিক। তারপর চলে আসি অভিধান বোঝাতে কে প্রথম ডিকশনারিয়ার শব্দটি ব্যবহার করেছিলেন, না সঠিক উত্তর হবে কয়েকটা, জন গার্ল্যান্ড। দারুণ প্রশ্ন এই প্রশ্ন কটি। চলে আসছি পরের প্রশ্ন, বলা হয়েছে তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কি না তুলনামূলক ভাষাবিজ্ঞান সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে এবং তাদের উৎস ভাষাকে পুনর্নির্মাণ করে। তারপর বলা হয়েছে দেখো শৈলীবিজ্ঞানের কয়টি প্রকার ও কী কী, শৈলীবিজ্ঞানের দুটি প্রকার, একটা হচ্ছে মূল্যায়ন ভিত্তিক, একটি হচ্ছে বর্ণনামূলক। দারুণ প্রশ্ন এই প্রশ্নটি। চলে আসি পরের প্রশ্ন, বলা হয়েছে কত খ্রিস্টাব্দে কোথায় ডিকশনারি শব্দটি পাওয়া যায়, 1538 খ্রিস্টাব্দে স্যার থমাস এলিয়টের লাতিন ইংরাজি অভিধানে ডিকশনারি শব্দটি পাওয়া গিয়েছিল। তারপরে চলে আসি পরের প্রশ্ন, একাধিক ও দ্বিভাষিক অভিধান বলতে কী বোঝো, এক ভাষার শব্দকে সেই ভাষাতেই যদি ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় একভাষিক অভিধান, যেমন বাংলা ভাষার থেকে বাংলা ভাষা। এক ভাষার শব্দকে যদি অন্য কোনো একটা ভাষায় ব্যাখ্যা করা হয় তাকে বলা হয় দ্বিভাষিক অভিধান, যেমন বাংলা থেকে ইংরাজি ভাষার অভিধান। তারপর বলা হয়েছে এলএডি ল্যাড কি, এটার কথা অর্থ হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, অর্থাৎ আমাদের মানুষের মস্তিষ্কে একটা ভাষা প্রত্যঙ্গ রয়েছে যেটি সহজাত ভাষা শিক্ষায় সাহায্য করে, তাকে বলা হয় ল্যাড। এরপর বলা হয়েছে লাং কাকে বলে, না সঠিক উত্তর হবে ভাষার নানা উপাদান এবং তাদের পারস্পরিক সম্পর্কের মূল সংবিধিকে লাং বলে। তারপর বলা হয়েছে পারোল কাকে বলে, সঠিক উত্তর হবে যে ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন এবং প্রতিস্থাপনের মধ্যে দিয়ে নিজস্ব বিন্যাসে স্পষ্ট ও প্রকট যে বাচনভঙ্গি তাকে পারোল বলে। তারপর বলা হয়েছে কোড বদল বা সংকেত বদল কাকে বলে, সঠিক উত্তর হবে যে কোনো ব্যক্তি পরিস্থিতি তথা উপলক্ষ অনুযায়ী তার বিশেষ উপভাষার বিশেষ রীতি যে পরিবর্তন করে তাকে কোড বদল বা সংকেত বদল বলা হয়। রেজিস্টার কি, এখানে উত্তর হবে যে ভাষা ব্যবহারের সমকালীন পরিপ্রেক্ষিত অনুযায়ী অর্থাৎ উপলক্ষ অনুযায়ী ভাষা বা মৌখিক ভাষার যে পরিবর্তন তাকে বলা হয় রেজিস্টার। চলে আসি ধ্বনিতত্ত্ব থেকে। প্রথম প্রশ্ন বলা হয়েছে বিভাজ্য ধ্বনির অপর নাম কি, সঠিক উত্তর হবে খণ্ডধ্বনি, কয়েকটা হবে সঠিক। বলা হয়েছে মুখের মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা কটি, 7টি, কয়েকটা হবে একদম সঠিক। তারপর বলা হয়েছে মুখের মান্য বাংলায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কটি, 30টি, এখানে ঘয়েরটা হবে সঠিক। তারপর বলা হয়েছে দেখো পরের প্রশ্ন একমাত্র স্পার্শিক ধ্বনি হলো, এখানে ল হবে সঠিক। তারপর বলেছে বাংলায় একমাত্র কম্পিত ধ্বনি হলো, এখানে রটা হবে সঠিক। তারপর বলে 4টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি বাংলায় গুচ্ছ ধ্বনির সংখ্যা, এখানে কয়টি সংখ্যা পাওয়া যায় না কয়েকটা হবে, একটি পাওয়া যায়। তারপরে প্রশ্ন বলা হয়েছে বিভাজ্য ধ্বনির মূল ভাগ কয়টি ও কী কী, বিভাজ্য ধ্বনির মূল ভাগ 2টি, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। তারপর বলা হয়েছে ন্যূনতম শব্দজোড় বলতে কী বোঝো, একটি ছোট শব্দের মধ্যে যদি এমন একটি মাত্র ধ্বনিমূলের পার্থক্য থাকে, এই পার্থক্যের কারণেই যদি শব্দ দুটি আলাদা অর্থ বোঝায় তাকে ন্যূনতম শব্দজোড় বলে। যেমন রেল এবং মেল, এই শব্দ দুটিতে উচ্চারণগত মিল রয়েছে কিন্তু এখানে কিছু শব্দ পৃথক, তার জন্যই শব্দ দুটোর মানে আলাদা। বলা হয়েছে তারপর গুচ্ছধ্বনি বলতে কী বোঝো, সঠিক উত্তরটি হবে পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমষ্টিকে গুচ্ছধ্বনি বলে।
যেমন অক্ষর। পর চলে আসি, এখানে বলা হয়েছে দেখো যুক্তধ্বনি কাকে বলে। শব্দের আদিতে বা শেষে স্বরধ্বনি না থাকা একাধিক ব্যঞ্জন একই দলের অন্তর্ভুক্ত থাকলে তাকেই যুগ্ম ধ্বনি বা যুক্তধ্বনি এরকম বলা হয়। যেমন প্রাণ এই শব্দের পর বলা হয়েছে অবিভাজ্য ধ্বনি কাকে বলে। না, ভাষায় এমন কিছু ধ্বনি উপাদান থাকে যেগুলিকে কৃত্রিমভাবে খণ্ড করা যায় না বা ভাঙা যায় না, এগুলিকে অবিভাজ্য ধ্বনি বলা হয়। তারপরে চলে আসি রূপতত্ত্ব থেকে বলা হয়েছে শব্দের শুরুতে বসা অব্যয় যা পদের মানে বদলে দেয় তাকে কি বলে। না, এখানে সঠিক উত্তর হবে গয়েরটা, তাকে উপসর্গ বলে। চলে আসছি পরের, ধোঁয়া আর কুয়াশা মিলায় ধোঁয়াশা কিসের উদাহরণ। না, জোর কলম শব্দের উদাহরণ। ক্যানবেরি রূপমূল কোন জাতীয় রূপমূল। না, এটির সঠিক উত্তর হবে ক্যানবেরি রূপমূল হচ্ছে পরাধীন রূপমূল, গয়েরটা হবে একদম সঠিক। তারপর বলা হয়েছে দেখো রূপমূল হলো ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। তারপর বলা হয়েছে টুপটাপ কী ধরনের শব্দ। না, এটি সঠিক উত্তর হবে এটি অনুকার শব্দ, অনুকরণ থেকে এই শব্দের তৈরি। তারপর বলা হয়েছে দেখো বর্ণনামূলক সমাসের আরেক নাম কি। বর্ণনামূলক সমাসের আরেকটি নাম হচ্ছে এখানে বহুব্রীহি সমাস। তারপর চলে আসি পরের প্রশ্ন, বলা হয়েছে দুয়ের বেশি রূপমূলের সমবায়কে কি বলা হয়। না, জটিল রূপমূল বলা হয়। তারপর চলে আসি রূপতত্ত্বের আলোচ্য বিষয় কি। না, শব্দের গঠন, রূপবৈচিত্র্য ইত্যাদি নিয়ে রূপতত্ত্ব আলোচনা করে। তারপর বলা হয়েছে দেখো মুক্ত রূপমূল কাকে বলে। উত্তর হবে যে অর্থপূর্ণ ক্ষুদ্রতম ধ্বনি সমষ্টি অন্য ধ্বনি সমষ্টির সঙ্গে যুক্ত না হয়েও স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে তাকে বলে মুক্ত রূপমূল। তারপর বলা হয়েছে বদ্ধ রূপমূল কাকে বলে। সঠিক উত্তর হবে যে অর্থপূর্ণ ক্ষুদ্রতম ধ্বনি সমষ্টি কখনো অন্য ধ্বনি সমষ্টির সঙ্গে যুক্ত না হয়ে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না তাকে বদ্ধ রূপমূল বলে। তারপর বলা হয়েছে ভিত্তি কাকে বলে। দারুণ প্রশ্ন। শব্দ বা পদের যে অংশ কোনো নির্দিষ্ট প্রত্যয় বা উপসর্গের ভিত হিসাবে কাজ করে তাকেই ভিত্তি বলে ওই শব্দের। তারপর চলে আসি পরের প্রশ্ন, বলা হয়েছে পদদ্বৈত কাকে বলে। উত্তর হবে দুটি একই শব্দ বা পদ মিলে অথবা অর্থ সম্বন্ধযুক্ত দুটি ভিন্ন ভিন্ন পদ মিলে গঠিত পদকে বলা হয় পদদ্বৈত। যেমন অল্প বিস্তর, ভালো মন্দ এগুলো। তারপর বলা হয়েছে অনুকার শব্দ কাকে বলে বা অনুকার পদ কাকে বলে। উত্তর হবে যে দ্বিপদী শব্দ বা পদের একটি অর্থযুক্ত অপরটি হয় ধ্বনিগত অনুকরণে তৈরি তাকেই বলা হয় অনুকার শব্দ। যেমন জল, টল এগুলো অনুকার শব্দের উদাহরণ। এই টলটা হচ্ছে অনুকার শব্দ। তারপর বলা হয়েছে উপসর্গ কাকে বলে। না, এক ধরনের অব্যয় যা শব্দের শুরুতে বসে এবং পদের মানে পাল্টে দিতে পারে তাকে উপসর্গ বলে। যেমন অনাবৃষ্টির, অচেনা, এখানে এই অ হচ্ছে উপসর্গ। এরপর আমরা চলে আসি বাক্যতত্ত্ব থেকে। বলা হয়েছে পদগুচ্ছের সংগঠন তত্ত্বের প্রবক্তা কে। না, সঠিক উত্তর হবে জন গার্ল্যান্ড, খয়েরটা হবে সঠিক। তারপর বলা হয়েছে দেখো যে এখানে বাক্যের কয়টি প্রধান অংশ। না, সঠিক উত্তর হবে দুটি প্রধান অংশ। তারপর চলে আসি পরের, বলা হয়েছে এখানে যে একটি উদ্দেশ্য একটি বিধেয় থাকে যে বাক্যে তাকে বলা হয় সরল বাক্য, কয়েকটা হবে সঠিক। তারপর রয়েছে অব্যবহিত উপাদান বিশ্লেষণে প্রথম কথা বলেছিলেন। সঠিক উত্তর হবে খয়েরটা ব্লুমফিল্ড, তিনি বলেছিলেন। বাংলা বাক্যের পদসংস্থানের স্বাভাবিক ক্রম কি। না, সঠিক উত্তর হবে এখানে কয়েকটা কর্তা কর্মক্রিয়া, এটা হচ্ছে সঠিক পদের ক্রম। তারপর চলে আসি পরের, একাধিক সরল বাক্য সহযোগে গঠিত হয়। এখানে ঘয়েরটা হবে সঠিক যৌগিক বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স। পরের প্রশ্ন চলে আসি সঞ্জননী ব্যাকরণ কে প্রচলন করেন। না, সঞ্জননী ব্যাকরণ প্রচলন করেন নোয়াম চমস্কি। অধিঘটন বলতে কি বোঝো। না, বাক্যের অন্বয়গত গঠনের স্তরটি হলো অধিঘটন। তারপর বলা হয় যে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার কি কি। গঠনগত দিক থেকে বাক্য মূলত তিন প্রকার, সরল, যৌগিক, জটিল। তারপর বলা হয়েছে সঞ্জননী ব্যাকরণ কাকে বলে। সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় বা তৈরি হয় তার সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সঞ্জননী ব্যাকরণ। এরপর চলে আসি বাংলা চিত্রকলা। এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। বলা হচ্ছে অস্বচ্ছ জল রঙে আঁকা ছবিকে বলা হয় গুয়াশ। পট শব্দটির আবিধানিক অর্থ কি। চিত্র। কালীঘাট পটের ছায়া পড়েছিল কোন বিখ্যাত চিত্রশিল্পী ছবিতে। না, ফার্নান্দেজ তাঁর ছবিতে। তারপর চলে আসি পরের, বলা হয়েছে 19 শতকে বাংলায় যে পট প্রসিদ্ধ লাভ করেছিল কালীঘাটের পট তা ইন্ডিয়ান স্কুল অফ আর্টস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 1893। নব্যবঙ্গীয় চিত্ররীতি নিউ বেঙ্গল স্কুল এর জনক হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। চলে আসছি পরের প্রশ্ন। বলা হয়েছে দেখো অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় রীতিতে আঁকা প্রথম ছবি কৃষ্ণ লীলা সংক্রান্ত। তারপর বলা হয়েছে ব্যঙ্গচিত্র বা কার্টুন অঙ্কনে ভারতীয় চিত্রকার হিসাবে বিশিষ্ট স্থান পান গগনেন্দ্রনাথ ঠাকুর। ইন্ডিয়ান একাডেমি অফ আর্টস এর প্রতিষ্ঠাতা
হেমেন্দ্রনাথ মজুমদার। তারপর বলা হয়েছে দেখো যে শিল্পী নন্দলাল বসু কার ছাত্র ছিলেন? অবনীন্দ্রনাথের ছাত্র ছিলেন। সাঁওতাল দম্পতি এই ভাস্কর্যের শিল্পী হচ্ছে রামকিঙ্কর বেইজ। 84 পরবর্তী প্রশ্ন, মধ্যযুগের সন্তগণ ছবিটি কার? এটি বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের ছবি। কয়েকটা হবে সঠিক। 84 পরবর্তী, বিশ্বভারতী হিন্দি ভবনের দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তগণ ছবিটি স্রষ্টা বিনোদ বিহারী মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, সাঁওতাল মা ও দুই ছেলে বিখ্যাত এই শিল্পকর্মটি কার? না যামিনী রায়ের। তারপর 84 বিখ্যাত গণেশ জননী ছবিটি আঁকেন যামিনী রায়। অভিধানে পর শব্দের অর্থ চিত্র। অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে গুয়াশ। সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র মা যশোদা। অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবি হচ্ছে শ্বেত অভিসারিকা। এরপর আমরা চলে আসি বাংলা সিনেমা। এখান থেকে এমসিকিউ প্রশ্ন বলছে ম্যাডানের প্রযোজনায় প্রথম বাংলা সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী। পরের প্রশ্ন বলা হয় যে ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি? না রাজা হরিশ্চন্দ্র। তারপর বলা হয়েছে যে বাংলা প্রথম পূর্ণাঙ্গ কাহিনী চিত্র কোনটি? বিল্বমঙ্গল। তারপরে প্রশ্ন বলা হয়েছে প্রথম পূর্ণদৈর্ঘ্যের সবাক বাংলা ছবি, না এটি হবে জামাই ষষ্ঠী। তারপর চলে আসি পরের, উত্তম সুচিত্রা জুটির প্রথম ছবি কি? 74। জলসাগর ছবিতে বিশ্বম্ভর রায়ের ভূমিকায় ছিলেন ছবি বিশ্বাস। তারপর বলা হয়েছে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবিতে সঙ্গীত পরিচালনা করেন পণ্ডিত রবিশঙ্কর। তিন কন্যা ছায়াছবিটি তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। ফেলুদা চরিত্রের প্রথম রূপদান করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চলে আসি পরের প্রশ্ন, ঋত্বিক ঘটকের স্মরণীয় চলচ্চিত্র মেঘে ঢাকা তারা। কোমল গান্ধার এই ছবির পরিচালক হচ্ছেন ঋত্বিক ঘটক। কাবুলিওয়ালা ছবিটির পরিচালক হচ্ছেন তপন সিংহ। সবুজ দ্বীপের রাজা ছবিটির পরিচালক হচ্ছেন তপন সিংহ। চলে আসি পরের প্রশ্ন বলা হয়েছে দেখো যে 22শে শ্রাবণ ছবিটির পরিচালক মৃণাল সেন। ভুবন সোম চলচ্চিত্রের পরিচালক মৃণাল সেন। মেঘে ঢাকা তারা ছবিটি তৈরি করেছিলেন ঋত্বিক ঘটক। তারপর বলা হয়েছে ভারতীয় তথ্যচিত্রের প্রথম তথ্যচিত্রকার হীরালাল সেন। এরপর আমরা চলে আসি বাঙালির ক্রীড়া সংস্কৃতি। প্রথম প্রশ্ন বলা হয়েছে দেখো যে বিখ্যাত কুস্তিগিরির গোবর গুহর এখানে প্রকৃত নাম হচ্ছে যতীন্দ্রচরণ গুহ। তারপর বলা হয়েছে ভারতের প্রথম ফুটবল ক্লাব গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে? 1872। ভারতীয় ফুটবলের ইতিহাসে একজন চিরস্মরণীয় ব্যক্তিত্ব নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। মোহনবাগান ক্লাব গঠিত হয় 1889। বাঙালি হিসেবে টেস্ট খেলার সুযোগ পেয়েছিলেন প্রবীর সেন। বাংলাদেশে ক্রিকেটের জনক মনে করা হয় যাকে? সারদা রঞ্জন চৌধুরীকে। অলিম্পিকে 3বার সোনা জেতা ভারতীয় হকি দলে কোন বাঙালি খেলোয়াড় ছিলেন? না লেসলি ক্লডিয়াস ছিলেন। তারপর বলা হয়েছে উত্তরবঙ্গের টেবিল টেনিস শহর কোনটি? শিলিগুড়ি। শিলিগুড়ি টেবিল টেনিসের দ্রোণাচার্য বলা হয় কাকে? ভারতী ঘোষ তাকে বলা হয়। পশ্চিমবঙ্গে কবাডি অ্যাসোসিয়েশন গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে? 1951 খ্রিস্টাব্দে। তারপর বলা হয়েছে দেখো নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের কোন খেলার প্রসারে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেছিলেন? কবাডি। ব্রতচারী আন্দোলন এর প্রাণপুরুষকে? সঠিক উত্তর হবে গুরু সদয় দত্ত। গুরু সদয় দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত? ব্রতচারী। বাঙালির প্রথম সার্কাসের নাম ন্যাশনাল সার্কাস। তারপর চলে আসি পরের, ভারতীয় ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় ব্যক্তিত্ব নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। এরপর আমরা চলে আসি পরবর্তী বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাস। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিবপুর বোটানিক্যাল গার্ডেন্সের আদি নাম কি ছিল? না রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। তারপর চলে আসি কোম্পানি বাগান তথা বোটানিক্যাল গার্ডেনের প্রতিষ্ঠাতাকে? না রবার্ট কিড, এটা হবে সঠিক উত্তর। তারপর এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1784 খ্রিস্টাব্দে। তারপর এশিয়াটিক সোসাইটির প্রাণপুরুষ ছিলেন উইলিয়াম জোন্স, এটা হবে সঠিক উত্তর। তারপর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্সের শ্রেষ্ঠ কীর্তি কার? না মহেন্দ্রলাল সরকার, তাঁর হচ্ছে এটি শ্রেষ্ঠ কীর্তি। তারপর বলা হয়েছে কোন দিনটিকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়? না 1 জুলাই এই দিনটিকে। তারপর বলা হয়েছে মনোবিশ্লেষণের উপর বাংলা ভাষায় লেখা প্রথম বইয়ের লেখক হচ্ছেন গিরীন্দ্রশেখর বসু। তারপর বাংলাদেশে প্রথম দেশীয় প্রযুক্তিতে মোটরগাড়ি নির্মাণ করেন বিপিন বিহারী দাস। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা হলেন প্রফুল্লচন্দ্র রায়, কয়েকটা হবে সঠিক। তারপরে প্রশ্ন চলে আসি কোয়ান্টাম সংখ্যাতত্ত্বের জনক হিসেবে কোন বিজ্ঞানী জগৎবিখ্যাত? না সত্যেন্দ্রনাথ বসু। তারপর বলা হয়েছে আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনককে? না প্রশান্তচন্দ্র মোহলানবিশ। তারপর বলা হয়েছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা প্রশান্তচন্দ্র মোহলানবিশ। তারপর বলা হয়েছে অক্ষয় কুমার দত্ত যে পত্রিকা সম্পাদনা করেন সেটি হচ্ছে তত্ত্ববোধিনী। আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিত লাভ করেন? না মুদ্রণ শিল্পের জন্য। বাংলায় বিজ্ঞান রচনার পথিকৃৎ পত্রিকা হলো দিগদর্শন পত্রিকা। এখানেই আমাদের শেষ হলো আজকের মূল আলোচনা। উচ্চ মাধ্যমিক 2022 ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে বাংলা বিষয়ের প্রত্যেকটি টপিক থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এসএকিউ প্রশ্নের আলোচনা। যাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য।